মীরকে চিন্তিত দেখে রাদীপ বলল, তোর কি হয়েছে? কি ভাবছিস? তেমন কিছু না। তুই জিজ্ঞেস করলি না কখন এলাম? মিনিট 40 হলো। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞেস করল। দ্য সাইলেন্ট ম্যানর। বাবাও বইটি পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘোর থেকে যাবে, তাই ভাবছি পড়ে দেখি। দে তো দেখি বইটা। আহির চাইল, মীর দিল। দ্য সাইলেন্ট ম্যানর। বইটির লেখকের নাম সুফিয়ান হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে, অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব, কাজের জন্য হয়তো সময় পাব না। বইটা পুনরায় এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু, পরে পড়ব। আমি আসছি, বাবার সাথে কিছু কাজ আছে, তোরা আড্ডা দে। বলে রাদীপ চলে যায়। রাত বাড়ছে। মায়া ঘরে একা একা শুয়ে আছে। তৃষ্ণা আজ তার সাথে নেই। তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে তৃষ্ণা। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকেই সমস্যাটা দেখা দিয়েছে। এটার সমস্যা অযথা ভয় উদ্বেগ থেকে হচ্ছে কিনা সে জানে না। যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল। সেই রাতেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা, অর্থাৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নটার ঘোর যেন রয়ে গেছে। মায়া একবার ঘড়ির দিকে তাকালো। সময় তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে তার, ভয়ও পাচ্ছে। ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখনই ঘড়িতে টং করে শব্দ হলো। 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে রাত 12টার পরই ভূতেরা আসে, এটাই ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্মিত হয়ে উঠল। বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলছে। এক ধরনের পিতলের হাঁড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে রাখা। সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শোয়া থেকে উঠে বসে। চারপাশ খুবই নিস্তব্ধ। এমন মনে হচ্ছে এখনই কেউ হানা দেবে তার উপর। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে, বুকে ফু দেয়। কিন্তু ভয় কমল না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ার বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হলো, তার সাথে ধকধক শব্দ। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। সে বিছানা থেকে নামল, চাদরটা পেঁচিয়ে নিল। এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিজে থেকে জল কিভাবে পড়ে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে পৌঁছে দরজা খুলে ভেতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়। এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়ার ভয়টা আরও বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট আতঙ্কে জড়সড় হয়ে গেল। কম্বলটি কাপা হাতে ভয়ে ভয়ে তুলছে। ঠিক তখনই মায়ার মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচণ্ড ঘেমে গেল। তার বুকের ধুক ধুক শব্দটা খাটের নিচ অবধি যেন চলে গেছে, কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো খাটের নিচে। ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া তীর্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইল। এমন সময় রাদীপের সাথে ধাক্কা লাগলো তার। মায়াকে বিচলিত দেখে রাদীপ জড়িয়ে ধরল তাকে। মায়া ফোঁপাচ্ছে। রাদীপ বারবার জিজ্ঞেস করল, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? ঘরে কে? নাকি স্বপ্ন দেখেছিস? বল আমায়। একসাথে অনেকগুলো প্রশ্ন করল রাদীপ। মায়া নিজেকে কোনো মতে সামলে বলল, ভাইয়া, খাটের নিচে কেউ আছে।
কি বলছিস? সত্যি? আমি সত্যি বলছি ভাইয়া, এখনও খাটের নিচেই আছে। চল, ভেতরে দেখছি। রাদীপ ঘরে প্রবেশ করে। এরপর খাটের নিচে উঁকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারল আহত মেয়েটিকে দেখেছে। রাদীপ ভয় পাচ্ছে। ভাই, তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিকই বলেছিস মায়া। খাটের নিচে কে? তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কিভাবে চিনব? ভূতটি একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যি বলছি। তার মানেও আমার রূপ ধারণ করেছে? একদমই তাই। তোর যা রূপ, খুব সহজেই নকল করে নিয়েছে। ভাই, মায়া ভয়ের চোখেই রেগে গেল। রাদীপ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখল, এতক্ষণ তার ভাই তার সাথে মজা করেছে। নিশ্চিত হলো। রাদীপ হাসি থামিয়ে নিল। এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, যেটা জ্বলছিল। রাদীপ আর একটা ধরালো। এরপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না। আমি তো সারাদিনও তোকে বিরক্ত করি না, আর এখন বলছি শান্তি দিচ্ছি না। আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে? মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তিমতো থাকতে পারছে না। আমি সত্যি ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্ত ও ছেড়েছে। বালতি ভরে জল নিচে পড়ছিল। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভূত কি আর নোংরা যে গোসল করবে না? গোসল করতে গিয়েছিল। ঘরের আলো নিভিয়ে দিয়েছিল যে। ওর নিশ্চয়ই লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেও মিথ্যে বলছি না। রাদীপ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যে তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাদীপ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়েই আছে। মায়া গাম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাদীপ বলল, পাগলের ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে। কেন? পাগলকে তো পাগলের ডাক্তারই ভালো করতে পারবে। আমি পাগল? মায়া হা হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভেতর ভূত দেখে? সত্যিই বলছি। চোখে ঘুম ছিল তাই ভুল দেখেছিস। তাহলে জলের কল কে ছাড়ল? তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল। বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সারানো হয়নি, মনেও ছিল না। তাই মাঝে মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল? আমি তো ফেলিনি। হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে বেঁধে পড়ে গেছে, তুই খেয়াল করিসনি। মায়া নিজের মনের ভুল বলে ধরে নিল। রাদীপের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য। মায়া মনে মনে স্বীকার করে, কিন্তু ভেতর থেকে ভয় যায়নি। রাদীপ সিগারেট টানা শেষ করে শেষখণ্ডিত অংশটি বারান্দা থেকে ফেলে দেয়। আচ্ছা, তুমি আমার ঘরে কেন আসলে এই সময়ে? মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করল। তুই থেকে তুমিতে চলে গেলি, কি হলো হঠাৎ? বলো না। দেখতে আসছিলাম, তোর জ্বর কমেছে কি না। কমেছে, তবে পুরোপুরি না। শরীরটা এখনও গরম। কই দেখি। রাদীপ কপালে হাত দিয়ে দেখল, আসলেই গরম। তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো লাগবে। মায়া এখন শুয়ে পড়লেই রাদীপ চলে যাবে। তারপর যদি ওই ভূতটা আবার আসে। মাত্রই ভেবেছে ভূতটুত বলে কিছুই হয় না, সব মনের ভুল। কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাদীপ চলে গেলেই আসবে। রাদীপকে যেভাবেই হোক মায়া আটকে রাখবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব? আবার অনুমতি চাইছিস? তুমি বিয়ে কবে করবে? আমি তো বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে। নে, শুয়ে পড়। রাদীপ মায়াকে শুইয়ে দিল, গায়ে কম্বল জড়িয়ে দিল। এরপর রাদীপ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা ধপ করে ধরে ফেলল। রাদীপ থমকে দাঁড়িয়ে যায়। চোখের সামনে সেই ছোট্টবেলার দুষ্টুটি ভেসে ওঠে।
কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল। তখন রাদীপ তার কাছ থেকে চলে আসতে চাইলে পেছন থেকে এভাবেই হাতটা সেদিন ধরে বলেছিল, আমাকে একা রেখে যেও না ভাইয়া, আমায় একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে, মায়া বলল। রাদীপ পুনরায় বিছানায় বসে জুতা খুলে ফেলল। এরপর মোহময় কণ্ঠে বলল, এজন্যই হঠাৎ তুই থেকে তুমিতে চলে গেছিস? এত ভয় কিসের তোর? আমি আছি তো, আমি থাকতে তোর কখনো কিচ্ছু হবে না, বলে রাদীপ মায়ার মাথায় হাত বুলিয়ে দিল। মায়া এতক্ষণ পরে নির্ভয়ে শুতে পারল। এখন শান্তিতে ঘুম হবে তার। মায়া রাদীপের ডান হাতের কনিষ্ঠ আঙুলটি খুব শক্ত করে ধরে রেখেছে। রাদীপ তখন ফিসফিসিয়ে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়াটাকেই সুন্দর মনে হয়। এরপর মায়ার কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে। বাইরে শীতের বাতাস হু হু করে বইছে। কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ, আর ঠান্ডা এমন যে নিঃশ্বাসও যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা, চোখ আধখোলা, ঠোঁট ফেটে গেছে শীতে। গায়ে পুরনো একটা চাদর জড়ানো, যেটা একসময় সাদা ছিল, এখন ধূসর আর ছেঁড়া। তার পাশেই রাখা আছে একটা পুরনো লণ্ঠন, তার আলোয় ঘরটা যেন কেঁপে কেঁপে জলে নিভে যায়। গৌরী চুলার সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল। ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠে আগুন ধরছে না, শুধু ধোঁয়া উঠছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল। সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল। একজন 2টা 3 পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ হয়নি। চুলার ধোঁয়ায় চোখ জ্বালা করে জল চলে আসে, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করে। এই আগুনও আমার মতো মা, যতই জ্বালাই জ্বলে না, গৌরী বলল। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলল, মা, তুই আবার কাঁদছিস নাকি? গৌরী হাতের পিঠে চোখ মুছে বলল, না মা, ধোঁয়ায় চোখে জল আসছে। ধোঁয়া নাড়ে, তোর মনের কষ্ট বের হইতেছে মা, তুই আমারে লইয়ার ভাবিস না। যদি হায়াত থাকে তবে বাঁচুম, নয় মরুম। গৌরী রহিমার পাশে এসে বসে, কপালে হাত রাখে তার। গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার। গৌরী তখন বলল, তোমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে মা, আমি তোমাকে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করব আগামীকাল। টাকা কই রে? 3 দিন হলো ভাত চড়ায়নি ঠিক মতো, ডাক্তার কেমনে দেখাবি? গৌরীর চোখে অশ্রু চকচক করে ওঠে। গৌরী বলল, আমি কাকিমার কাছে যাই, দিনে তো সময় পাবো না। তার কাছে কিছু ধান ধার চাই, আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। রহিমা কিছুটা রাগ করে বলল, না রে গৌরী, শীতের এই রাইতে কুয়াশার ভেতর যাস না, রাস্তা পিচ্ছিল, কেউ থাকেও না বাইরে এই সময়ে, আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলল, তুমি ঠিক নাই মা, তুমি কি মরণ চাও? এই কথাটা বলে গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায়। রহিমা মৃদু হাসে। তুই এমন কথা বলিস না রে গৌরী, মরার ভয় নাই আমার, আমি তো আগেই অর্ধেক মইরা গেছি। আমি চাই তুই একটু ভালো থাক। মরার আগে তোরে যদি একটা কিনারায় তুইলা দিয়া যাইতে পারতাম। রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো। গৌরী চুপ করে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের উপর রাখে। তুমি আমার কিনারা মা, তুমি থাকলেই আমি বাঁচি, তুমি ছাড়া আমার আর কিচ্ছু নাই, আমি আর কিছু চাইও না। বাইরে হঠাৎ বাতাস জোরে বয়ে যায়, দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। লণ্ঠনের আলো কাঁপে, ছায়া নড়ে দেয়ালে। দূরে কুকুরের ডাক ভেসে আসে লম্বা করুণ স্বরে।
রহিমার শোয়া থেকে উঠে বসে। চৌকি থেকে নিচে নামতে চাইল, কিন্তু মাটি ঠান্ডা। তার জুতো জোড়া ছিঁড়ে গিয়েছে। তোমার কিছু লাগবে মা? গৌরী জিজ্ঞেস করল। তুই একটু গরম জলাই না দে, গলাটা শুকায়া যাইতেছে। গৌরী চুলায় হাঁড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না। কাঠ ভিজে গেছে, ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মোছে, তবুও হাল ছাড়ে না। একটু আগুন ধরতেই সে হাঁড়িটা বসিয়ে দেয়। জল গরম হতে থাকে, আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতে তোরে পিঠা খাওয়াইতাম? এই সময়ে পিঠার গন্ধে পুরা বাড়ি ভরপুর থাকত। গৌরী হেসে চোখ মুছে বলে, তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ হবে মা। রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়। সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা। তুই সব সময়ই এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যা হাসার চেষ্টা করে বলল, আমার পেটের আগুন ঠান্ডা, তোমার শরীরেরটা আগে নেভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে, কণ্ঠ আরও নিচু হয়ে আসে। তুই যদি একদিন মানুষ হইতি, আমি শান্তি পাইতাম রে। তোর সুবুদ্ধি আছে, মুখশ্রী ভালো, যদি একটু পড়াতে পারতাম। গৌরী বলল, আমি পড়ব না মা, পড়লে পেটে ভাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে। বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসে। লণ্ঠনের শিখা কাঁপে, যেন ভয়ে নিভে যাবে। গৌরী উঠে দরজা আটকায়, তারপর আবার তার মায়ের পাশে এসে বসে। রহিমা 3টা ওষুধ খেল। এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেলল। ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল, তুমি একটু ঘুমাও মা, আমি আছি। রহিমা দুর্বল কণ্ঠে বলল, তুই যদি না থাকোস আমি ঘুমাই কেমনে রে? আমি আছি তো মা, তোমায় ছাড়ব না আমি। রহিমা আর কিছুই বলে না, শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপর মাথা রেখে পাশে শোয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে, দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙুল অবশ, তবুও সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলেই মাটি ফেটে তার ভেতরে চলে যাবে। হঠাৎ লণ্ঠনের শিখা নিভে যায়। ঘরটা অন্ধকার, শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিসিয়ে বলল, মালকিন যদি বেতন দেয় তাইলে আমার একজোড়া জুতা কিন্না দিস, ঠান্ডায় মাটিতে পা রাখন যায় না। এনে দিব মা। কিছুক্ষণ পরই ঘরে নিস্তব্ধতা। গৌরীর চোখে জল গড়িয়ে পড়ে তার মায়ের আঁচলে। লণ্ঠনের নিভে যাওয়ার শব্দে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন, কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে, গৌরী। একটু পর পর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে। নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায়। তার কপালে হাত রেখে জ্বর দেখল, জ্বর কমেছে কিছুটা। গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল, তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়ব না কোনো দিন। ভোরবেলা। পূর্ব আকাশের দিগন্তরেখা তখন ম্লান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলায় রং নিচ্ছে। বাতাসে শিশিরের নরম গন্ধ মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা দিচ্ছে। চৌধুরী নিবাসনের দোতলার ঘরে ঘুম ভাঙল মীরের। চোখ খুলতেই জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মীর উঠে বসল। মাথার কাছে রাখা ঘড়ির কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাসটা খেলছে পর্দায়। গা ঝাঁকিয়ে মীর উঠে দাঁড়ালো, মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো।
দূরের তালগাছগুলোর মাথা কুয়াশায় ঢেকে গেছে, পাখির ঝাঁক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়ল গত রাতে মায়ার জ্বর কমেছিল কিনা দেখতে পারিনি। হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভেতরে। নিঃশব্দে চাদরটা কাঁধে ফেলে দরজার কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরের হাতের দিকে দেখল। রাতে দুজন একসাথে ছিল। এরপর চলে যায় মায়ার ঘরের দিকে। মায়ার ঘরের দরজার সামনে এসে থামল। ভেতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখল জানালার আলো পড়েছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে পাশে রাদীপ। রাদীপ আধো ঘুমে, হয়তো সারা রাত জেগেছিল বোনটার পাশে। মায়া রাদীপের আঙুল ধরে রেখেছে, যেভাবে ছোট্ট বাচ্চারা ধরে রাখে। মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল। চুপিসারে নিজের মনে বলল, জ্বর কমে গেছে বোধহয়, ভাই যেহেতু পাশেই ছিল। তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে করে বন্ধ করে দিল। কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না। এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটল মীর। বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠছে। চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠোন ঝাড়ছে। বাতাসে মৃদু ধুলো উঠছে। উঠোনের পাশের নলকূপে একজন বালতি ভরছে। জল পড়ছে টুপটাপ শব্দ করে। পুকুর পাড়ে দাসীরা আছে। তারা মূলত সমস্ত অনুচারীদের জন্য রান্নাবান্না করে। মীরের চোখ পড়ল অশ্বশালার দিকে। সেখানে তার প্রিয় অশ্ব অগ্নিল বাঁধা। কালো রঙের সেই অশ্ব যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্নিল মীরকে দেখেই মৃদু হেঁসাধ্বনি ছাড়ল, যেন অভিমান করে বলছে, আজ এত দেরি কেন? মীর এগিয়ে গিয়ে ওর গলা স্পর্শ করল। অগ্নিল নাক ঘষল তার কাঁধে। মীর হেসে বলল, চল, আজ সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু। কিন্তু এখনই তার অশ্বে চড়া ঠিক হবে না। মায়ার কথা মনে পড়ল আবার। তবুও অশ্বের গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপর একখানা কাপড়ে অগ্নিলের চোখ মুখ মুছে দিল। জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল। আকাশের রং তখন আরও উজ্জ্বল হয়েছে। বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে। দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে। মীর একটু দূরে দাঁড়িয়ে দেখল কুয়াশার চাদর সরছে ধীরে ধীরে। গ্রামটা যেন ঘুম থেকে জেগে উঠছে নতুন দিনের সুরে। রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে। মীর গভীরভাবে শ্বাস নিল। যেন এই নীরব সকাল, এই আলো, এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। হঠাৎ পেছন থেকে ডাক এলো, বাবু, চা দেব? মীর ঘুরে দেখল বুলবুল। মীর হেসে বলল, না বুলবুল, এখনই নয়, আগে একটু হাঁটতে যাব। তারপর আস্তে আস্তে পায়ে পায়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল। জলচর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে। পুকুরের জলে সূর্যের প্রতিফলন কাঁপছে হালকা ঢেউয়ে। মীর থেমে দাঁড়ালো। তার চোখে একরাশ নীরবতা। বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেল। দিগন্তের দিকে তাকিয়ে মীর মৃদুস্বরে বলল, আজকের দিনটা ভালো যাবে নিশ্চয়ই। সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরে সুর মিলিয়ে। আর অগ্নিল দূর থেকে একবার হেঁসা ছেড়ে জানিয়ে দিল, আমি আছি মীর। মীর হাসে। মীর তখন দেখল বাড়ির ভেতরে একটা মেয়ে প্রবেশ করছে। তার মাথায় দীর্ঘ কাপড় টানা। মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে আসে। গৌরী দাঁড়িয়ে যায়। মীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখল। এরপর প্রশ্ন করল, তুমি নিশ্চয়ই গৌরী? গৌরী নিশ্চুপ। আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। দুই হাতে শক্ত করে নিজের পোশাক নিজেই মুষ্টি করে ধরল। মীর দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল, আমার কাজ আছে, দেরি হলে মালকিন বকবেন। বলেই দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরের ভেতরে।
রান্নাঘরে শেফালি মাছ কাটছে, শালুকও আছে। গৌরী গিয়ে কাজে হাত লাগালো। শালুক তার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের এখন কি অবস্থা? শরীরটা ভালো? আগের মতোই আছে, আরেকবার ডাক্তার দেখানো উচিত। তাহলে দেখা। আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাবো। শালুক নিশ্চুপ রইল। তার হাতে চায়ের পাতিল ছিল। নিচু স্বরে গৌরীকে বলল, সবাইকে চা দিয়ে আয়। উপরে মায়া আছে, ওকেও দিস। অতিথি আছে, তাদের দিতে ভুলে যাস না আবার। গৌরী মাথা ওড়ালো। আচ্ছা। গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল। বাড়ির লোক অতিথি কোন দিকের ঘরে থাকে সে জানে না। স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজাটা হাট করে খোলা ছিল। গৌরী ভেতরে প্রবেশ করে। টেবিলের উপর চায়ের ট্রে রাখল। এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো। আহির ঘুমাচ্ছে, চিত হয়ে আছে। ডান হাতটা সোজা করে রাখা, গায়ে কম্বল। গৌরী চিনতে পারে। চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয়। এরপর সোজা চলে যায় রান্নাঘরে। কিছু চা পাতা বেটে নিল, কুসুম গরম জল নিল। এরপর পুনরায় আহিরের ঘরে চলে আসে। ধীরস্থিরভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয়। ক্ষতস্থানটি পুনরায় পরিষ্কার করে দিল। বেটে আনা চা পাতা ক্ষতস্থানে দিল। পুনরায় পট্টি বেঁধে দিল। গৌরী মনে মনে বলল, নিশ্চয়ই বাড়ির অতিথি। খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই, সবাই তো ব্যস্ত। এক কাপ চা টেবিলে রাখল। বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতেই পেছন থেকে মলিন কণ্ঠ ভেসে আসে, গৌরী, আমার ক্ষতবিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য শুকরিয়া। গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল। আহির সজাগ। এতক্ষণ সব কিছু টের পেয়েছে। গৌরী বুঝতে পারল না। নিজের কাছে নিজেই লজ্জিত হচ্ছে। কিন্তু এখানে লজ্জার কি আছে? একজন অসুস্থ ব্যক্তির সেবা করা তো উত্তম কাজ। গৌরী ঘর থেকে চলে যেতে চাইল। আহির ফের দাঁড় করিয়ে বলল, আমার হাতের পট্টি ভালো করে পেঁচানো হয়নি, খুলে যাবে। এটা ঠিক করে দিয়ে যাও। গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো। ট্রেটা রাখল। আহির খাটের পাশে উবু হয়ে শুয়ে আছে। হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল। গৌরী পা আধভাঁজ করে বসে হাতের পট্টি খুলে ফেলল। আহির তখন বলল, আমি এতক্ষণ সজাগ ছিলাম, চোখ আধখোলা ছিল। তোমাকে আমি আগেই দেখেছি, বাধা দেইনি। ভালোই লাগছিল তোমার যত্ন। গৌরী চুপচাপ তার কাজ করল। আহিরের কোনো কথার প্রতিক্রিয়া করল না। গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো। গৌরীর সামনে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলতে পারো না? গৌরী পাশ কাটিয়ে যেতে চাইল। আহির হাত বাড়িয়ে বাধা দেয়। জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? তুমি সত্যি কথা বলতে পারো না? কোনো জবাব নেই গৌরীর। কথা না বলতে পারলেও একটু সুবিধা আছে। সুন্দরী মেয়েরা রঙে ঢঙে কথা বলে। কথা শুরু করলে থামে না একেবারে। মশার মতো ভন ভন করতেই থাকে। গৌরী এবারও চুপচাপ। আহির পুনরায় বলল, থাক, তোমাকে বিরক্ত করব না। তোমার কাজ করো। দরকার পড়লে আমিই তোমার সাথে কথা বলে নেব। গৌরী চলে যায়। আহির একা একা হাসল। সকাল গড়িয়ে যায়। মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ। রাদীপ উঠিয়েছিল। শেফালি এসে গরম দুধ আর রুটি সাথে ভাজি দিয়ে গিয়েছিল। সকালের খাবার। তার মনটা উদাসীন। সে জানে পুরোপুরি সেরে উঠলেই বিয়ের আয়োজন শুরু হবে। তাকে একজন অচেনা অজানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এই বিয়েতে রাজি হতেই হবে। তার ঘরের দরজাটা খোলা ছিল। গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করল। মায়া গৌরীকে দেখে বলল, তুই এখানে? মায়ের শরীরটা ভালো না, তাই আমাকেই আসতে হলো। শুনেছি তোর শরীর ভালো না, এখন কি অবস্থা? ঠিক আছি। দেখে মনে হচ্ছে অনেক দিন ঘর থেকে বের হস না।
চল, বাইরে থেকে ঘুরে আসবি। কোথায় যাব? কোথায় আর? পুকুর পাড়ে। মায়া রাজি হলো। দুজনে পুকুর পাড়ে গেল। পুকুরের জলে হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে। নীরব জল ওদের সাথে ঢেউ তুলছে। সূর্যের কিরণ পড়ছে জলে। জল থেকে সেই আলো প্রতিফলিত হয়ে গৌরীর মুখে পড়ল। দৃশ্যটি দেখল আহির। আহির, রাদীপ, মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে। তিনজনের হাতেই সিগারেট। গৌরীকে দেখে আহির সিগারেটটা ফেলে দেয়। মায়া পুকুর ঘাটে শেষ সিঁড়িতে নামল। গৌরী উপরেই দাঁড়িয়ে রইল। আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হয়। গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা সেটা বলতে লাগল, কিন্তু মীর সেসব না শুনে মায়ার দিকে তাকিয়ে আছে। তখন মায়ার শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাস তার সামনে উপস্থিত হয়। মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায়। অতপর এখন দেখছে মায়াকে। হাস্যোজ্জ্বল মুখ তার। জ্বর নেই বলে ধরে নিল মীর। আহির এটা ওটা বলতে বলতে পেছনে সরতে থাকলো বেখেয়ালিভাবে। ঘাটের উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে গেছে। আহির আরেকটু পেছনে গেলেই পড়ে যাবে। মীর মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে নিতেই সে পা পিছলে পড়ে যেতেই গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে বলল, সামলে। মীর ধরে ফেলে আহিরের হাতটি। মায়া আতঙ্কিত হয়ে উঠল। রাদীপ দৌড়ে আসে। আহির স্তব্ধ হয়ে গেল। মীর বলল, এখনই পড়ে যেতিস, মন থাকে কই, চল এখান থেকে। তারা তিনজন চলে যায়। আজ শুক্রবার, জুমার দিন। জোহরের আজান এখনও পড়েনি। আজান দিতে দিতে এখনও 15 মিনিটের মতো বাকি। শুক্রবার বলে আহির আজ বাইরে বের হয়নি। তদন্ত করার কাজ স্থগিত রেখেছে। চৌধুরী বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে। রাদীপ রেলিং ধরে প্রকৃতি দেখছে। আহির বেতের চেয়ারে বসা, তার সামনেই মীর। মীর একটা সিগারেট ধরিয়ে বলল, জানিস রাদীপ, মোহিনী ওর সিদ্ধান্ত জানিয়েছে। সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবতেই অবাক লাগছে। রাদীপ বলল, কি বলছিস? সত্যি বলছিস নাকি? আমি মিথ্যে বলবো কেন? ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে। চিঠিটা আমার কাছেই আছে, তুই দেখতে পারিস। আহির বলল, ভালোই হলো, প্রেমে সফল হ। বিয়েটা শিগগিরই করে নে, আমি যাতে দেখে যেতে পারি। তাদের কথোপকথন শুনে নেয় মায়া। গৌরী আর সে ছাদে এসেছিল কাপড় শুকাতে দেওয়ার জন্য। মায়ার ভেতরটা ভেঙে গেল। গৌরী মায়ার অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারল। এরপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায়। আহির, রাদীপ, মীর জুমার নামাজের জন্য গোসল শেষে তৈরি হয়ে নেয়। আহির কালো রঙের পাঞ্জাবি পরল। মীর এবং রাদীপ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয়। মীর তার ঘর থেকে বের হতেই দেখল ফ্লোরে কিছু একটা পড়ে আছে। একটা ভাঁজ করা পৃষ্ঠা। হাতে তুলে নিল পৃষ্ঠাটি। এটা সেই চিরকুট সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছিল। মীর চিরকুটটি ড্রয়ারে রেখে দিল। তখন মনে পড়ে চিরকুটে একটা চিত্র আঁকা ছিল, যেটা সেদিন বোঝা যায়নি অন্ধকারের জন্য। মীর ড্রয়ার খুলে চিরকুটটা খুলল। চিত্রটি দেখল একটা পুরনো প্রাসাদ। আশ্চর্যের বিষয় হলো প্রাসাদটি ঠিক উত্তরপাড়ার সেই প্রাসাদটির মতন। মীর স্তম্ভিত হয়ে গেল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে।